স্তব্ধ কিন্তু পুরো বাংলাদেশ। আমি রয়েছি চকবাজারে, আপনাকে যদি আমি একটু দেখাতে চাই, এখানে কিন্তু এক ধরনের স্তব্ধ যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে, সবাই কিন্তু নির্বাক। আমরা কিন্তু কিছুক্ষণ আগেও দেখলাম যে মানে থেমে থেমে কিন্তু সেখানে কিন্তু বিস্ফোরণের শব্দ কিন্তু শোনা যাচ্ছে। এবং আপনাকে যদি আমি একটু আমাকে দেখাতে চাই যে এখানে কিন্তু যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে সেটা কিন্তু বলে দেয় যে কালকের যে আগুন সেটি কতটা ভয়াবহ ছিল। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উৎসুক জনগণ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও কাজ করছেন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। আপনাকে জানিয়ে রাখি যে কালকের যে আগুনটি লাগে এবং সেটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করার কারণ হচ্ছে পুরান ঢাকার এই জায়গাটাতে কিন্তু প্রচুর কেমিক্যালের গোডাউন রয়েছে এবং সেটি ছাড়া কিন্তু নানা ধরনের প্রসাধনের সামগ্রীর কিন্তু বোতল রয়েছে এবং সেটি কিন্তু একটি বড় বাজার বলা চলে যে বাংলাদেশের। সেটি হচ্ছে যে প্রসাধনী সামগ্রী বা সে ধরনের যে সামগ্রী রয়েছে, সেন্ট বা হেরোসল স্প্রে, সেগুলো কিন্তু সেখানে বিক্রি হয় এবং সে কারণে কিন্তু সেখানে কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু অনেক ছিল। তো বলা চলে যে আজকে কিন্তু দুপুর 1টার সময় আগুনের যে আনুষ্ঠানিক যে দমকল কর্মীদের যে কাজ সেটি কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু 3টি ইউনিট কাজ করছে এবং তারা কিন্তু যে আরও কেউ পুড়ে যাওয়া মানুষ রয়েছে কিনা সেটি কিন্তু তারা শনাক্তের জন্য কাজ করছে। তো আপনাকে জানিয়ে রাখি যে 70টি লাশ কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, 70টি লাশের কিন্তু খবর আমরা জানি এবং সেগুলো কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে কিন্তু অনেকের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এই যে আগুনের ঘটনা ঘটলো সেটা কিন্তু 9 বছর আগে নিমতলি দিয়ে যে ট্র্যাজেডির ঘটনা ঘটেছিল সেটিও কিন্তু সেরকমই ছিল। তো এরপরেও কিন্তু গোডাউনগুলো সরানো হয়নি, এরপরে কিন্তু সেই ধরনের যে কেমিক্যালের গোডাউন সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়নি। তারা কিন্তু বলছেন যে খুবই তাড়াতাড়ি কিন্তু সেগুলো সরিয়ে নেওয়া উচিত এবং তারা কিন্তু বলছেন যে আর যাতে কোনো মৃত্যু ঘটনা না ঘটে, আর যাতে কীভাবে মানুষকে পুঁততে না হয় সে কারণে তারা কিন্তু সেটিকে সরিয়ে নিতে বলছেন। তো এই মুহূর্তে অনেকে বলা চলে আমাদের আর এক সহকর্মী রয়েছেন রাশেদ লিমন, তিনি রয়েছেন ঢাকা মেডিকেলে। আমরা এখন চলে যাব সেখানে কিন্তু পুরা মানুষের খবর তিনি জানাবেন। তো আমার সঙ্গে এই মুহূর্তে আমাকে যোগ দিচ্ছেন রাশেদ লিমন। তমাল, এইখানে সকাল থেকে যখন যেমনটা ভিড় ছিল, এই মুহূর্তে কিন্তু ভিড় ক্রমেই কমছে, কারণ দুপুর 2টা থেকে কিন্তু যে হস্তান্তর প্রক্রিয়া, মরদেহ হস্তান্তর প্রক্রিয়া, সেই হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে 12টি মরদেহ তাদের স্বজনদের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং এখনও কিন্তু যে পাশাপাশি শনাক্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু চলছে। আসলে দেখতেই পাচ্ছেন মানুষের এখানে কি অবস্থায়, মানুষ কতখানি উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন তাদের স্বজনদের লাশটি গ্রহণ করার জন্য। কেউ আবার অপেক্ষা করছেন যদি সুযোগ হয় আবার মর্গে গিয়ে সেই যারা নিখোঁজ যে রয়েছেন তাদের মরদেহটি শনাক্ত করার জন্য। পাশাপাশি ওখানে যে যারা শনাক্ত করছেন সেখানে কিন্তু ওখানে তাদের নাম নিবন্ধন করা হচ্ছে এবং পরে পুলিশ বা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে নিশ্চিত হয়ে নিচ্ছেন যে যারা এই শনাক্ত করেছেন তারাই প্রকৃত অভিভাবক। তখনই আসলে এই হস্তান্তর প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত করা হয় এবং এ পর্যন্ত 28 জনকে আসলে পুলিশ নিশ্চিত করেছে তাদের পরিবারকে এবং 28 জনকে কিন্তু হস্তান্তরের জন্য তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ 28টি মরদেহ চিহ্নিত করে দিয়ে দিয়েছেন এবং আরও 9টি অর্থাৎ মোট 37টি কিন্তু এখন পর্যন্ত শনাক্ত হয়েছে এবং আরও 9টি রয়েছে যেগুলো আসলে পরবর্তীতে পুলিশ যাচাই বাছাই শেষে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষকে দিবে এবং তারা তাদের স্বজনদের কাছে সেই মরদেহগুলো হস্তান্তর করবে এবং এরপর যে মরদেহগুলো থাকবে আসলে যেগুলো আসলে যে অবস্থা পুড়ে গেছে, শনাক্ত করা যাচ্ছে না, সেগুলোকে আসলে পরবর্তী প্রক্রিয়া মেনে অর্থাৎ ডিএনএ টেস্টের মাধ্যমে পরীক্ষা করে তারপরে হয়তো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেক্ষেত্রে তাদের হস্তান্তর প্রক্রিয়ায় একটু সময় লাগবে। তো এই ছিল ঢাকা মেডিকেলের মর্গ থেকে এখনকার মতো। আমার কাছ থেকে ফয়সাল।